ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বা বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। জানান এর ফলে বাংলাদেশ মালদ্বীপ পণ্য পরিবহনে বাধা সৃষ্টি হবে না। বিশ্লেষকেরা বলছেন ভবিষ্যতে ট্রান্সশিপমেন্টকে দর কষাকষির হাতিয়ার করতে পারে দিল্লি। এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন কমার সম্ভাবনা দেখছিলেন বিশ্লেষকেরা। মঙ্গলবার বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য ভারত তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে নেতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। বলছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক ও বাণিজ্যিক যোগাযোগে নতুন বাধা সৃষ্টি করল দিল্লি। Transshipment, one of the many issues that might be difficult for Bangladesh and India সামনের দিনগুলোতে। আমি মনে করছি যে ট্রান্সশিপমেন্টটাকে তারা হয়তো ভবিষ্যতে একটি অস্ত্র হিসেবে, একটি বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করবে, এবং এই কারণে আমি মনে করছি যে বাংলাদেশের এখন থেকে একটু গুরুত্ব দিতে হবে যাতে মেরিটাইম ব্লকের সম্মুখীন আমরা না হই। এদিকে রাজধানীতে এক আলোচনা শেষে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার বলেন, এটি বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বিষয়। মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট শ্রীলঙ্কার সঙ্গে হওয়ায় এর প্রভাব তাদের উপর পড়বে না। এটি দুদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পণ্য মালদ্বীপে রপ্তানি হয় শ্রীলঙ্কা হয়ে, সুতরাং এর প্রভাব আমাদের উপর পড়বে না। তাছাড়া আমি মনে করি ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক ও আঞ্চলিকভাবেও তেমন প্রভাব ফেলবে না। এ সময় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমুদ্র সংযোগের বিশাল সম্ভাবনা রয়েছে, সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। 30 এপ্রিলের মধ্যে মালদ্বীপে কর্মরত বাংলাদেশিদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলেও জানান শিউনিন রশিদ। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে রপ্তানি ও বাণিজ্য কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তিনি জানান, শিগগিরই তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। উপদেষ্টা আরও জানান, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্ত বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। 2020 সালের 19 জুন বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করে ভারত। এই সুবিধায় বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতের 3টি বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানি করতেন। এর মাধ্যমে ইউরোপে তৈরি পোশাক, জুতা কিংবা গয়নার মতো পণ্য কম খরচে রপ্তানি করা যেত। সচিবালয় বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না। নিজস্ব ব্যবস্থাপনায় এ সংকট কাটাতে চেষ্টা করা হবে বলে জানান তিনি। রপ্তানি ও যোগাযোগে যেন ঘাটতি না পড়ে সেজন্য সক্ষমতা বাড়ানোর চেষ্টাও হবে। আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এটা উত্তরাইব। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিক সুরক্ষা দেবে বলে জানান উপদেষ্টা। বলেন, নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেবে সরকার। স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। 3 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে মিলেছে $260 বিলিয়ন প্রতিশ্রুতি। তৈরি হয়েছে আরও বিদেশি বিনিয়োগ আসার সুযোগ। এজন্য টেকসই নীতি সহায়তা দিতে প্রস্তুত সরকার। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের সমাপনী ব্রিফিংয়ে এসব কথা জানান বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। বৃহস্পতিবার ঢাকায় শেষ হলো 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নেয় 50 দেশের 4 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। সম্মেলন শেষে দিনের বিকেলে সংবাদ সম্মেলন করে বিডা।
বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, প্রাথমিকভাবে চীনের কোম্পানি হান্ডা বাংলাদেশে $150 মিলিয়ন বিনিয়োগ করবে। আর দেশীয় প্রতিষ্ঠান সপপে এসেছে $110 মিলিয়ন বিনিয়োগ। আরও অনেকের সঙ্গে বিনিয়োগ পেতে আলোচনা চলছে। হান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপআপ যে স্টার্ট আপের যে বিজনেস আছে ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। তো এগুলো অনেক দিনের কাজের ফলে আসে আর কি। তো এই বড় দুইটা আমরা অলরেডি গতকালকে জেনেছি। সম্মেলনে নীতি ধারাবাহিকতার অভাব, দুর্নীতি সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। এসব আমল নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি টেকসই নীতি সহায়তায় কাজ চলছে বলেও জানান বিডা কর্মকর্তা। শুধু এনবিআরই না, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও বিডা কিভাবে কাজ করে মোর লাইক ওই যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে একেবারে ডিজিটাল না, ম্যানুয়ালি, যাতে করে আমরাই আসলে এই জিনিসপত্রগুলোকে ইনভেস্টরদের জন্য খুব সহজ করে দিতে পারি, সেটার জন্য কাজ চলছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে বিশ্বের অন্য সব দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করে বিডা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্টার্টআপ খাতে বিনিয়োগ 50% বাড়াতে নীতি সহায়তার পাশাপাশি প্রযুক্তিপণ্য রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার কাজ করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, বিনিয়োগ সহজ করতে জুলাইয়ের মধ্যে নতুন নীতিমালা আর সাইবার নিরাপত্তা অধ্যাদেশ চলতি মাসেই। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে ডিজিটাল অর্থনীতি নিয়ে আলোচনায় অংশ নেন টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের দেশি বিদেশি উদ্যোক্তারা। জানান তাদের বিনিয়োগ অভিজ্ঞতা। যারা এখানে বিনিয়োগ করতে চান তারা গ্রামীণফোনের 28 বছরের পথ চলা দেখতে পারেন। আমাদের বিশ্বাস, প্রথমেই বাংলাদেশে বিনিয়োগ করে বহুজাতিক কোম্পানি হয়ে ওঠা সবচেয়ে সহজ। বাংলাদেশে গ্রামীণফোন টেলিনরের বিনিয়োগ ছিল এশিয়ায় প্রথম এবং বিশ্বে দ্বিতীয় বিনিয়োগ। বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, এশিয়ায় তাইওয়ান, চীন, কোরিয়ার পর মালয়েশিয়া ও ভারত এ নিয়ে কাজ করছে। গবেষণার পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই খাতে বিকাশের সুযোগ রয়েছে। আমরা 4 প্রকৌশলী নিয়ে সেমিকন্ডাক্টর খাতে কাজ শুরু করেছিলাম। দক্ষতা না থাকায় আমাদের যাত্রা সহজ ছিল না। এখন বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, কানাডায় আমাদের 500 প্রকৌশলী কাজ করছেন। বিশ্বের শীর্ষ 20 সেমিকন্ডাক্টর কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে আমাদের। ডিজিটাল অর্থনীতির বিকাশে নীতি ও প্রযুক্তি বিষয়ক বাধা কাটানোর আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। জবাবে ফয়েজ আহমেদ তৈয়ব জানান, সরকার এসব বিষয়ে কাজ করছে। যোগাযোগের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বাধা আছে। আমাদের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের মান খুবই দুর্বল। স্টারলিংক নতুন সম্ভাবনা দেখাচ্ছে। ডিজিটাল অর্থনীতিতে নীতি ও আইনি বাধা দূর করতে জুন জুলাইয়ের মধ্যে নীতিমালা আনা হবে। 2030-এর মধ্যে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে শীর্ষ 15 দেশের মধ্যে স্থান পেতে 7 থেকে 8 মিলিয়ন দক্ষ প্রযুক্তি পেশাজীবী তৈরির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মানুষ চায় অন্তর্বর্তী সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের 10 মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের চিঠির জবাব দেয়নি ভারত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির সঙ্গে অপরাধী প্রত্যাবাসন সংক্রান্ত চুক্তির আওতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের ফেরানোর চেষ্টা চলছে।
ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় লুটপাটের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আওয়ামী লীগের সরকারের পলাতক 10 মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মুহাম্মদ আলী আরাফাত, জাহাঙ্গীর কবি নানক, মহিবুল হাসান চৌধুরী, নসরুল হামিদ বিপু। কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানানো হয়েছিল। আপনারা সাড়া দিয়েছেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজকীয় প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় চার্জশিট নিয়ে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দিতে 4 মে দিন ধার্য করে। রাজধানীর পূর্বাঞ্চলে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তাদের সন্তানদের 10 কাঠা করে 60 কাঠা প্লট বরাদ্দ দেয় রাজক। দুদকের অভিযোগ, আগেই রাজকের প্লট থাকার তথ্য গোপন করে বেআইনিভাবে এসব প্লট বরাদ্দ দেয়া হয়। জানুয়ারিতে এ বিষয়ে 6টি মামলা করে দুদক, যার মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার অভিযোগ শুনানি হয় বৃহস্পতিবার। শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জন আসামির সবাই পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। দুদকের অভিযোগপত্রে জানানো হয়, সরকারের সর্বোচ্চ পদাধিকারী থাকা অবস্থায় শেখ হাসিনা অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের প্রভাবিত করেছেন। শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ সহ আরও মোট 16 জন, অর্থাৎ মোট 18 জনের বিরুদ্ধে পূর্বাঞ্চলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। 13 ও 15 এপ্রিল অবৈধ প্লট বরাদ্দের অভিযোগে বাকি মামলাগুলোর চার্জশিট গঠনের শুনানি করবে আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অফিসের টাকায় করেন বাসার বাজার সদাই, কেনেন ছেলের পায়ের জুতা, অফিসের টাকায় গিফট করেন পছন্দের মানুষজনকে, এমনকি অফিসের কর্মচারী দিয়ে করান বাসার কাজ। অভিযোগ রয়েছে যৌন হয়রানিরও। সরকারি প্রতিষ্ঠানকে রীতিমতো নিজের পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে কায়েম করেছেন ট্রাস্টের রাজত্ব। এসব অভিযোগ মিরপুরের বিএভিএস ম্যাটারনিটি হাসপাতালের উপপরিচালক নজরুল ইসলামের বিরুদ্ধে। নজরুল ইসলাম সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে কয়েক বছরের ব্যবধানে হয়ে যান বিএভিএসের অর্থ বিভাগের উপপরিচালক। কর্মচারীদের অভিযোগ, এর পরেই বেপরোয়া হয়ে ওঠেন নজরুল ইসলাম। অনেক টর্চারিং করছে যাতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। মীর স্যারের সময় থেকে উনি পুরা বেপরোয়া হয়ে গেছে আরো বেশি। এই নারী কর্মীর অভিযোগ, তাকে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার কারণে। আমার শরীর হাত পাও টাচ করতে চায়, জোরাজোরি করে, ওই সময় আমি দৌড় দিয়ে দরজাটা হেসে বন্ধ করতে চাইছে, আমি থাবা দিয়ে দৌড়িয়ে আমি বের হয়ে গেছি। আমি যখন ওনার কথায় রাজি না হয়েছি তখন আমারে মুখে বললে দিচ্ছে তুমি চাকরি থেকে চলে যাও। একইভাবে চাকরিচ্যুত করা হয় আরেক নারী কর্মীকেও। কিছু মানুষরা সে বাধ্য করছে, কিছু মানুষরা পারে নাই, তাদের চাকরি থেকে বহিষ্কার করছে। কর্মীদের দিয়ে ঘন্টার পর ঘন্টা হাত পা মেসেজ করাতেন নজরুল, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কান্দে ভিতরে পাও দিয়া শরীর মেসেজ করাইতো, দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের এরকম করতে হইতো, আমাদের পুরা বাধ্য থাকতে হইতো। আর মানে কি আজকে যদি বলে কি চলে যাও, চলে যাইতে হইতো। সবসময় রেগুলার, মানে প্রতিদিনকার নিয়ম রুটিন ছিল এগুলো। ছেলের জুতা কেনার বিলও নিয়েছেন হাসপাতাল থেকে। প্রতি শুক্রবার অফিসের টাকায় বাজার করতেন বাসার জন্য। আমাদেরকে নিজের বাসার বিলও করাইতো, এমনকি আবার ভুয়া কিছু বিল আমাদের করে রাখতো উনি অফিসে। টোটালি ওদের বাসায় যা লাগে সবই হাসপাতাল ব্যয় বহন করতো।
কোনোটা বিল হইতো ডাইরেক্ট, কোনোটা হয়তো ইনডাইরেক্ট, এই তো। তার এমন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামেন বিএভিএস এর কর্মকর্তা কর্মচারীরা। ওনার কারণে আমরা বিভিন্নভাবে সাফার আমরা। বেতনের কোনো স্কেল নাই, ওনার যাকে ভালো লাগবে তাকে বেশি দিবে, যাকে ভালো লাগবে না তাকে দিবে না। ওনার কাছে যে কোনো সময় আমরা মনে করেন কোনো ইয়া পাই নাই, যদি গেছি ওনার সামনে উনি দূর দূর করে তারাই দিচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করেন নজরুল ইসলাম। বাসার বাজার করেছেন এখানকার টাকা, মিথ্যা কথা, আমাদের ডকুমেন্ট আছে। মিথ্যা এগুলা কি? আপনার ছেলের জুতা কিনেছেন, সেই জুতার টাকা মিথ্যা কথা এগুলা ভাই, আমি বলতে বানোয়াট এগুলা। আমার কাছে তথ্য আছে। এত অভিযোগের পরেও তাকে স্বপদে বহাল রাখার জন্য তৎপরতা চালাচ্ছে একটি বিশেষ মহল। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ওই সময় নির্মাণাধীন একটি কারখানার পাশে ছিলেন মুসলিম উদ্দিন। এ সময় 10 থেকে 12 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। মুসলিম উদ্দিন নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মাধ্যমে তৈরি আপত্তিকর ভিডিও কেড়ে নিল লালমনিরহাটের গৃহবধূ সোহার জীবন। গেল রোববার আত্মহত্যা করেন তিনি। পরিবারের অভিযোগ, অশ্লীল ভিডিও তৈরি করে তা ফেক আইডি থেকে ছড়িয়ে দেন ওই গৃহবধূর স্বামীর বোন জামাই নাহিন শেখ মৃদুল। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে স্বজন ও এলাকাবাসী। জাপানে স্বামীর সঙ্গে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন সুলতানা পারভিন সোহা, কিন্তু একটি আপত্তিকর ভিডিও তছনছ করে দেয় তার জীবন। পরিবারের অভিযোগ, এ বিয়ে মেনে নিতে পারেনি অনিকের বোনজামাই পর্তুগাল প্রবাসী নাহিন শেখ মৃদুল। এ কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয় সে। 2 মাস ফোনে আমার মেয়েকে শুধু একটু ভালো ব্যবহার করতে, তারপর থেকে ওরা ফোনে আমার মেয়েকে নির্যাতন চালাইছে। মৃত্যুর আগে লিখে যান 3 পৃষ্ঠার সুইসাইড নোট। ভিডিওর কারণে সোহার সংসারে ভুল বোঝাবুঝি শুরু, চলে মানসিক নির্যাতন। পরবর্তীতে জানা যায় ভিডিওটি ভুয়া। এই প্রযুক্তির মাধ্যমে তারা আমার বোনের ছবি ব্যবহার করে, তারা অশ্লীল ভিডিও ধারণ করে, বিভিন্ন ছবি তৈরি করে, এবং তারা এইভাবে আমার বোনকে থ্রেট দেয় যে এগুলা তোমার গ্রামবাসীর কাছে, তোমার ভাইয়ের কাছে, তোমার ভাইয়ের ডিপার্টমেন্টের লোকের কাছে আমি পাঠাই দেব। জাপান প্রবাসী সোহার স্বামী অনিক ভিডিও কলে জানান তার বোন জামাই মৃদুলের সাথে সুলতানার কথা কাটাকাটি হয়। এ সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয় মৃদুল। ভিডিওটা করছে হলো আমার বোন জামাই। আমার বোন জামাইয়ের সাথে আমার ওয়াইফের কিছু কথা কাটাকাটি হয়। সে দেয় আর কি, যে আমার সাথে সে কিভাবে সংসার করে সে দেখে নিবে। এ বিষয়ে পর্তুগাল প্রবাসী মৃদুল হোয়াটসঅ্যাপে জানান অনিক তার পুরনো সম্পর্ক আড়াল করতে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাস্ট পোস্টমর্টম শেষে এখন যেহেতু তারা মানে শোকাহত পরিবার, তাদেরকে আমি অনুরোধ করছি, আজকে সকালেও সংবাদ দিয়েছি, তারা মামলা করার জন্য একটা এজাহার আমরা চেয়েছি। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে ভাইরাল শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভারের সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় শারমিন শিলা একজন বিউটিশিয়ান ও কন্টেন্ট ক্রিয়েটর। সম্প্রতি তার একটি ভিডিওতে দেখা যায় নিজের শিশুর সন্তানকে জোর করে খাওয়াচ্ছেন তিনি। ভিডিওটি শিশু নির্যাতনের শামিল দাবি করে প্রয়োজনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করে সামাজিক সংগঠন একাই 100। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় শারমিন শিলাকে। মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ আটক 2 যুবককে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের
হামলায় 4 পুলিশ আহত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাজারের বড় ব্রিজ এলাকা থেকে 5 পিস ইয়াবাসহ আল আমিন ও রাশিদুল নামের 2 যুবককে আটক করা হয়। বড় ব্রিজ থেকে মাছবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয়রা। এই সময় কালকিনি থানার এসআই আবুল বাশর সহ 4 পুলিশকে পিটিয়ে আহত করা হয়। ছিনিয়ে নেওয়া হয় আটক 2 যুবককে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। নওগাঁর নিয়ামতপুরে জমির সীমানা নির্ধারণ ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরীফুল ইসলাম ও আজিজুল নামের 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 11 জন। বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সাইফুল ইসলাম ও লালচানের জমির অবস্থান পাশাপাশি। সাইফুলের বাবা জমিতে গাছ লাগিয়েছিলেন যা লালচানের জমির সীমানায় পড়ে। উভয় পক্ষের সম্মতিতে বুধবার 2টি মেহগনি গাছ কেটে নেন সাইফুল, কিন্তু এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে লালচানের সাথে দ্বিতীয় দফায় বাগবিতণ্ডা হয়। এ সময় লালচান সহ বেশ কয়েকজন সাইফুলের ওপর হামলা চালায়। প্রতিবেশী শরীফুল ইসলাম সাইফুলকে বাঁচাতে গেলে তার ওপরও হামলা হয়। এতে ঘটনাস্থলেই শরীফুল মারা যান। পরে সাইফুলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। দূরের হাসপাতালে যেতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। সেই ভোগান্তি কমাতে এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে 3 জেলায়। চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলার 3 উপজেলার চরাঞ্চলে চালু হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল। প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ সবই মিলছে বিনামূল্যে। সৌদি বাদশার অর্থায়নে চালু হয়েছে এই সেবা। সাজানো গুছানো ডেন্টাল চেম্বার। সেবা নিতে এসেছেন কৃষক মুনাফ সর্দার। দাঁতের প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা আছে এখানে। পাশের কক্ষে চলছে চোখের ছানি অপারেশন। অপেক্ষায় আরও কয়েকজন রোগী। অন্য কক্ষেও রোগী দেখছেন চিকিৎসকেরা। বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ। এইখানে এই মেডিকেল আওয়াতে আমাকে অনেক উপকার হয়েছে, টাকা পয়সা লাগে না। আমার 4টা রোগ, আমি 4টা রোগের সুবিধা পাইছি। আমার স্ত্রীর 3টা সুবিধা পাইছি। এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো আধুনিক সরকারি হাসপাতাল, কিন্তু মূলত এটি একটি জাহাজ যেখানে চলছে চিকিৎসা সেবা। জানুয়ারি থেকে চাঁদপুরের হাইমচরে মিলছে এই সেবা। চাঁদপুরে চরবাসী মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। হঠাৎ মধ্যরাতে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে অপেক্ষা করতে হয় সূর্যের আলো ফোটার। আর অপেক্ষা আরও দীর্ঘ হয় যদি নৌকা না পাওয়া যায়। অর্থাৎ চরবাসীর জন্য সামান্য অসুস্থতাও বয়ে আনে বড় ধরনের দুর্ভোগ। আগে চাঁদপুর যাইতে হতো, টাকা যাইতে হইতো, হাজার হাজার টাকা লাগতো, সবসময় পারতাম না। রোগে কষ্ট মষ্ট পাইতাম, বহুত কিছু জায়গা ধরুন বা গরু মরু বেচা মেচা যাইতাম চিকিৎসা। 15 বছর ধরে চোখের চিকিৎসা করতে জামু করে টাকাও মিলাইতে না, যাইতে পারি না। আমরা আমাকে এই আইসে আমাকে উপকার হয়েছে। ভ্রাম্যমাণ হাসপাতালে রয়েছে 7টি বিভাগ। গাইনি সমস্যায় আলাদা ব্যবস্থা করা যায়, এক্স-রে সহ প্রাথমিক ল্যাব টেস্ট। প্রতিদিন 150 জনের বেশি রোগী সেবা নেন। দায়িত্বে রয়েছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ 30 জন। মানুষ যদি হসপিটাল যেতে না পারে, আমরা যাব মানুষের কাছে, তাদের বাড়ির কাছে। যেখানে চর, যেখানে নদী আছে, সেইখানে লঞ্চ গিয়ে ভিড়ে যাবে মানুষের বাড়ির কাছে। সেখানে গিয়ে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং এসেনশিয়াল হেলথ কেয়ার, যেটা অত্যাবশ্যক সেবা, সেগুলো তাদের বাড়ির কাছে গিয়ে আমরা দিব। 2023 সাল থেকে 12 জেলার 13 উপজেলায় আরও 4টি ভ্রাম্যমাণ হাসপাতাল চলছে। সৌদি আরবের অর্থায়নে চলবে 5 বছর। এরপর চলবে সরকারের অর্থায়নে। শুধু বিল্ডিং, যন্ত্রপাতি আর মানুষ দিলেই একটা হাসপাতাল ভালো চলে না। সব পক্ষের আসলে সমন্বয় দরকার, সহযোগিতা করার। এই কাজটা আপনারা করার চেষ্টা করেন। সিকিউরিটি একটা সমস্যা। হাসপাতালটি তত্ত্বাবধান করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। একটি এলাকায় সেবা দেওয়া হয় 3 মাস। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চাঁদপুর। পানির সংকট বাড়ছে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন উপজেলায়। গরম বাড়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে পুকুর, খাল সহ বিভিন্ন জলাশয়।
ভূগর্ভস্থ পানির স্তর নেমে অকেজো হয়ে পড়েছে বেশিরভাগ নলকূপ। অনেক স্থানে গভীর নলকূপে উঠছে না পানি। নোয়াখালীর সুবর্ণচরে 2 মাস ধরে দেখা দিয়েছে পানির সংকট। গ্রীষ্ম এগিয়ে আসার সঙ্গে তীব্র হচ্ছে ভোগান্তিও। বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। পুকুর খাল শুকিয়ে যাওয়ায় পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে। আর 2 বার বদি বার বাতরাইন বার মানে সব পানি টানি আনতো দূরের তো। পুকুরে যাই কত পানি আছে, ধর এক এলাকা দিয়ে 20-30 গিরিয়ে ব্যবহার করলে ওই পানিটা একেবারে গোল হয়ে যায়, কাঁচরা হয়ে যায়। স্থানীয়দের বিক্ষোভের মুখে সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়িতে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা অনেক কম। সুবর্ণচরে কৃষিকাজের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন আছে। অনুমোদনহীন পাম্প আছে আরও 3000। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয়। এজন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটা আমরা কথা বলছি। পানির সংকট বেড়েছে ফেনীতেও। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদরের বিভিন্ন স্থানে পানির জন্য দূর দূরান্তে ছুটছেন স্থানীয়রা। মানে গাঙ্গে থেকে নিয়ে আসি, হেড়িও অনেক ময়লা, কাঁচরা খাইতাম হারি না। নদী এটা থেকে পানি সংগ্রহ করে এগুলো ফুটিয়ে এগুলো পান করা লাগে। এই দেখেন আপনি আমাদের এই পুকুরটা পর্যন্ত শুকিয়ে গেছে। জেলার 6 উপজেলার 18 লাখ বাসিন্দার জন্য আছে 2 লাখ নলকূপ। সরকারিভাবে বসানো হয়েছে 34,000 সাধারণ ও গভীর নলকূপ। এখন 1.5 লাখ নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও উঠছে লবণ পানি। আমরা যদি সামনে নদীর পানি বা সারফেস ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে ইউজ করতে পারি, পাইপ ওয়াটারের মাধ্যমে সব জায়গায় সাপ্লাই দিতে পারি, তাহলে হয়তো আমাদের এই সংকটটা আস্তে আস্তে কাটিয়ে উঠবো। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয়েও চিন্তা করতেছি কীভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈশাখী উদযাপনে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। বর্ণিল এই উৎসব দেখার পাশাপাশি বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ ব্যস্ত সময় পার করবে পর্যটকরা। এরই মধ্যে 60% হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখীকে ঘিরে শুরু হয়েছে নানা আয়োজন। শনিবার নদীতে ফুল ভাসিয়ে পূজার মধ্য দিয়ে শুরু হবে বিজুর আনুষ্ঠানিকতা। সোমবার মারমাদের পানি খেলা। বর্ণাঢ্য এসব আয়োজন দেখতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক সমাগম হয় খাগড়াছড়িতে। পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে ব্যস্ত সময় পার করেন তারা। প্রচুর পর্যটক আছে খাগড়াছড়িতে। ওই খাগড়াছড়িতে আসার সাথে সাথে আমাদের আলুটেলা পর্যটন প্রচুর পর্যটক হয়। অতিথিদের বরণ করার জন্য আমরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে হোটেল মোটেলে 60%-এর বেশি কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটক বরণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হোটেল মোটেল মালিকরা। তো আমরা আশা করছি এই উৎসব উপলক্ষে সামনে অনেক পর্যটক খাগড়াছড়িতে আসবে। আমরা সেভাবে পর্যটনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। উৎসব নির্বিঘ্ন করতে এবং পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ। অনেক ধরনের অনেক জায়গা থেকে টুরিস্ট আসবেন, ফরেনাররা আসবেন এই উপভোগ করার জন্য। তাদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং 3 স্তরের সিকিউরিটি প্ল্যান আমাদের আছে। এসব উৎসবের মধ্য দিয়ে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে মেলবন্ধন আরো জোরালো হবে। 15 এপ্রিল শেষ হবে বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।